পেছনে তাকিয়ে অবাক, আরে এ তো শিহাব। ভাই, আপনাকে তো এই এলাকায় আগে দেখিনি। জি ভাই, আমি লন্ডন থেকে এসেছি ঘুরতে, কিন্তু আমার ড্রাইভার আমার সব কিছু নিয়ে পালিয়ে গেছে। ও, এই শহরে এমনই হয়। এই চামচা, তুই কি ভুলে গেছিস কিং নেই? আর তুই এসেছিস আমাদের কাজে বাধা দিতে? সাহস তো কম না তোর। এ শোন, আমাদের কিং আসবে, খুব শীঘ্রই আসবে। এখন তোরা যা, নয়তো। তোর এলাকায় আছি বলে চলে যাচ্ছি, তবে পরের বার আসলে তোকে তোর কিং এর কাছে পাঠাবো, মনে রাখিস। ছেলেগুলো চলে গেল। তা ভাই, এখন কি করবে? কি আর করব ভাই, পথেই থাকতে হবে, আর কোনো কাজ করে নিজের ভরণ পোষণ করতে হবে। ভাই, আমি আছি, আপনি নিশ্চিন্তে আমাদের সাথে আসুন, আমাদের সাথে থাকবেন। আমি একটু শিহাবকে বাঁচিয়ে দেখতে চাইলাম, তাই বললাম, ভাই আপনি কি কিংয়ের লোক ছিলেন? শিহাবের মুখটা কেমন জানি বেদনায় ছেয়ে গেল। তারপর, হ্যাঁ ভাই, ছিলাম, এখনো আছি। আমাদের ভাইটা যে কবে আসবে, বেঁচে আছে কিনা তাও জানি না। তা ভাই, কিং তো নেই, আপনি কিংয়ের জায়গাটা নেননি কেন? হা 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 হা, পাগল ভাই আপনি। কিং সে তো কোটিতে একটা, তার মতো হওয়া কারো সম্ভব না। সম্ভব হলে কি হতেন? ভাইরে, তোকে কি বলি, আমি ছিলাম এতিম টোকাই। কিং ভাই আমাকে রাস্তার টোকাই থেকে এই শহর সিহাব বানিয়েছে। তার সাথে বেইমানি করি কিভাবে? ভাই আমি শুনেছি কিংয়ের সাথে নাকি তার কিছু আপন লোকজন ছিল, তারা কে কে আপনি কি জানেন? জানি, তবে তাদের সাথে টক্কর দেয় না। আমরা এখন কিং ভাইয়ের শেষ সম্বল, তার এতিমখানা খুব কষ্টে চালাচ্ছি। এখন থেকে তুমিও ওখানে থাকবে। এতিমখানায় কেন, আপনাদের বাড়ি নেই? ছিল, তবে ওটা বন্ধক দিয়ে টাকা তুলেছি এই এতিমখানা চালানোর জন্য। আচ্ছা, কিং যদি অন্য রূপে আসে চিনতে পারবেন তাকে? হ্যাঁ, চিনব। কিভাবে? তার পায়ের তলায় পুরোটা আগুনে পোড়া। আমি চুপচাপ একটা টেবিলে বসে জুতাটা খুলে শিহাবের দিকে বাড়ালাম। শিহাব অপলকভাবে চেয়ে রয়েছে, তার চোখে আমি দেখছি শ্রদ্ধার ভালোবাসার পানি। ভাই আপনি? আমি সত্যিই গর্বিত রে, তোর মতো একটা ছোট্ট ভাই পেয়েছি। তা বল, কেমন আছিস তুই এখন? ভাই, আপনার চেহারা এমন কেন? সে এক লম্বা কাহিনী, এখন বল আমার ফোনটা কই? ভাই, ওটা পাওয়া যায়নি। ওটা পাওয়া গেছে, তুই এই লোকেশনে আমার সমস্ত ছেলেপেলেদেরকে নিয়ে যা, আর ফোনটা আমার চাই। ভাই, আপনি চলুন আমার সাথে, আমি সব ব্যবস্থা করছি। না শিহাব না, তুমি বোকা। শোনো, তুমি সবার আগে সাকিবকে আমার সেই ঘরে পাঠাবে যেখানে আমি সব সময় থাকতাম। আশা করি তুমি ছাড়া কেউই জানে না, আর জানার সম্ভাবনাও নেই। কেন ভাই, সাকিবকে কেন? আমি রহস্যময় একটা হাসি দিয়ে শিহাবকে বললাম, ওই যে কিছু হিসাব বাকি আছে তাই। আমার সেই গোপন কক্ষে ডিজিটাল লক, যা কারো পক্ষে সম্ভবত কেউই খুলতে পারেনি, আর খোলার চেষ্টাও করেনি। দরজায় প্রথমে আমার চোখের স্ক্যান নিল, তারপর হাতের, ব্যাস দরজা খুলে গেল। ভেতরে একজন চেয়ারে বসে কাজ করছে, বলতে গেলে মনিটর পর্যবেক্ষণ করছে। আমি তার পাশের চেয়ারে বসে পড়লাম। তারপর, কি খবর জ্যাক? 4 বছর একা থেকে কি বোর হয়ে গেছো নাকি? আমি তো রোবট, আমার আবার বিরক্তি কিসে? আমি একদম ঠিক আছি। আর খাওয়া বলতে 2 ঘন্টা বৈদ্যুতিক চার্জ। বাহ জ্যাক, তুমিও তো মানুষের মতোই হচ্ছ দিন দিন। আমাকে যে তৈরি করেছে সেই তো এই 4 বছরে পরিবর্তন হয়ে গিয়েছে, তাহলে আমি হলে ক্ষতি কি? জ্যাক, এটা তো কিছুই না। চলো, এবার পুরো দেশটাকে পাল্টাতে হবে, আবারও রক্তের বন্যা বয়ে দিব। তোমাকে আমি আগেই বলেছিলাম, বিশ্বাস করো না। আমি সবসময় ওদের ফলো করেছি, কিন্তু ওরা কি কথা বলে সেটা আমি শুনতে পাইনি, তবে অনুভব করেছি। জ্যাক, তো এখন বলো, কে কে ছিল এদের মধ্যে? পাশের দেয়ালে তাকিয়ে দেখো, ওখানে সবার ছবি দেওয়া আছে। শুধু এখন ওদের কলিজাটা বের করতে হবে। জ্যাক, আমি মাঝে মাঝে অবাক হই। আমি তোমাকে বানিয়েছি, কিন্তু তুমি আমার চেয়ে উপরে উঠে গেছো। এটা কখনো ভাববেন না। আপনি আমাকে তৈরি করেছেন, আপনি আমার মধ্যে আপনার মেধা দিয়েছেন। আমি সত্যিই আপনার উপর কৃতজ্ঞ। জ্যাক, তো 1 নম্বরটাকে আজ খেয়ে ফেলি, কি বলো? শিকার তো দেখি আমাদের সামনেই। জ্যাক, আমার বানানো সোলজারগুলো রেডি তো? জি বস, সব রেডি, শুধু আপনার হুকুমের অপেক্ষায় আছি। তো সবাইকে বের হতে বলো। জ্যাক একটা লাল বোতামে চাপলো, সাথে সাথে পাশের দরজা খুলে বের হয়ে আসছে আমার বানানো সবগুলো রোবট, দেখতে অবিকল মানুষের মতো।
জ্যাক, তো এদেরকে পাঠিয়ে দাও। কাজ হয়ে গেলে তুমি শুধু আমায় একটা SMS দিয়ে জানিয়ে দিও, ঠিক আছে? কিন্তু বস, আপনার ফোন এখনো আপনার কাছে নেই। জ্যাক, ডোন্ট ওয়ারি, পেয়ে যাবো একটু পর। সোলজারগুলো বেরিয়ে গেল পানা জেলার পাবনার এসিপি প্রদীপ কুমারকে ধরতে। এমন সময় শিহাবের মেসেজ। বস, তুলে এনেছি সাকিবকে। আপনি কোথায়? যেখানে থাকি না কেন, ঠিক সময় পৌঁছে যাব। জ্যাক, তুমি তাহলে ভালোভাবে নজর রাখো, আমি আসছি, কেমন? বলে পাশে টেবিল থেকে লেজার বি আর অটোমেটিক লিভারভার নিয়ে বের হয়ে এলাম। আগের মতো আর কিং হিসেবে নয়, সাধারণ পাবলিকের মতো। আমার আড্ডাখানায় গিয়ে দেখি সাকিবকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। আমি ওর সামনে চেয়ারে বসলাম। তারপর, কিরে সাকিব, যে তোকে কুত্তার মুখ থেকে বাঁচালো তার পিঠিতে ছুরি মারলি? এই সিহাব, বলিস না কেন? কে এই আর তুই আমাকে বেঁধে রেখেছিস কেন? এটা হলো আমাদের কিং তৌফিক। কি? কিং বেঁচে আছে? এটা কিভাবে সম্ভব? আমি তো... বলতে গিয়েও চুপ হয়ে গেল। তুই তো নিজেই আমার পিঠে ছুরি মেরেছিলি। ছুরি মেরেও দমে যাসনি, মুখে অ্যাসিড মেরে আমার চেহারাটাকে পুড়িয়ে দিয়েছিলি। তাহলে বাঁচলাম কিভাবে, তাই তো? বস, এসব কি বলছেন? সাকিব এসব করেছে আর আমি জানি না? শিহাব, তুই এখনো বাচ্চা ভাই, ও তোকেও মারতো, কিন্তু তুই শুধু জানতে আমার গোপন রুমের কথা। তাই তো তোকে ওদিন ও মারতে পারিনি, ওই রুমটার কথা জানার জন্য। বস, এবার আমি শিওর হলাম কেন সিহাব রোজ আমাকে ড্রিঙ্ক পান করিয়ে বিভিন্ন কথা জিজ্ঞেস করত। ভাই, আমাকে ক্ষমা করে দিন, দয়া করে এবারের মতো। শিহাব, আমাদের একটা রুল ছিল, মনে আছে? জি বস, অন্যের গ্যাং থেকে যারা আমাদের গ্যাংয়ে কাজ করবে আমরা তাদের নেব, কিন্তু যারা আমাদের গ্যাং থেকে অন্য গ্যাংয়ে যাবে তার সাজা মৃত্যুদণ্ড, আর যে আমাদের সাথেই বেইমানি করবে তার সাজা ভয়ঙ্কর মৃত্যুদণ্ড। তাহলে একে কি করা যায় বলতো? বস, একে এমন মৃত্যু দিব যে ওর লাশ যে দেখবে সেই কাঁপবে। সাকিব, শুনলি তো শিহাব কি বলল? এখন বল, তোকে মাফ করি কি করে? বস, আমি সবার নাম আপনাকে বলবো, তবুও আমাকে ছেড়ে দিন। না, আমি সবই জানি। এখন শোন, তুই এক কাজ কর, আমার ফোনটা কই রেখেছিস সেটা বলে দে। বস, আমার পকেটে আছে। কি? তার মানে তুই ওই শ্যারনের লোক যে কিনা বিদেশি আমাদের দেশের শত্রু, তার হয়ে কাজ করিস? আমি ফোনটা নিয়ে চালু করলাম, সব কয়টা লক খুলে ওপেন করতেই ওয়ালপেপারে ভেসে এলো আমার সেই 4 বছর আগের ছবি, সাথে একটা মেয়ে। মেয়েটাকে দেখে রাগে প্লাস শয়তানি বুদ্ধিতে হেসে উঠলাম। তারপর, সাকিব, তোর সময় শেষ বলে অ্যাসিড দিয়ে ওর বুকে লিখে দিলাম, কিং ইজ ব্যাক। তারপর ওর সমস্ত মুখে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিলাম। ওর যৌনাঙ্গ ওই অ্যাসিডের ভেতরে ডুবিয়ে রেখেছিলাম যতক্ষণ না ওটা পুরোপুরি ঝলসে যায়। লাস্টে দেখলাম শালা নিস্তেজ হয়ে যাচ্ছে। সাথে সাথে লিভার বার দিয়ে পুরো দেহে শ্যুট করতে করতে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম। শেষে লেজার বিম দিয়ে পরপর চোখ দুটো গলিয়ে দিলাম। ব্যাস, ওর প্রাণ ভমরাট উড়ে গেল কোনো একটা দূরজানায়। বস, এখন একে কি করব? শ্যারনের আড্ডাখানার সামনে রেখে আসবি। ঠিক আছে বস। কয়েকজন ছেলে পেলে এসে নিয়ে গেল আর আমি চলে আসলাম আবারও সেই গোপন কক্ষে, জ্যাকের এখানে। বস, কাজ হয়েছে, ওরা ওখানে রয়েছে। আপনি কি যাবেন ওখানে? যাব। তুমি আমার সমস্ত বুলেট প্রুফ গাড়িগুলোকে বের করো। জ্যাক এবার সবুজ বোতামে চাপ দিল। অমনি মেজে দুভাগ হয়ে গাড়ির লম্বা লাইনে বের হলো। সেখান থেকে একটা মার্সিডিজ গাড়ি নিয়ে বের হলাম। পুরো 1 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম প্রদীপের বাড়ির সামনে। বাড়িতে যেতেই সবগুলো সোলজার আমাকে সম্মান জানালো। তারপর নিয়ে যেতে লাগলো পদের সামনে। গিয়ে দেখলাম ওখানে প্রদীপ, ওর স্ত্রী আর একটা নেশাখোর আর ক্ষুদে মাস্তান ছেলে। কি প্রদীপ, তুই তো দেখি ভালোই আলো দিচ্ছিস। তা তোর বউটা তো সেই, খেতে দিবি তাহলে বেঁচে যাবি। এই কুত্তার বাচ্চা, জানিস আমি কে? আমার বউয়ের দিকে চোখ তুলিস? একবার খালি তুলে দেখ, তোকে ছিঁড়ে ফেলবো। তাই নাকি? তো দেখ কি করি। যদিও হিন্দুদের আমি সম্মান করি, তারা মানুষ, তবুও তোর বউ মাল, একটা খাসা মাল বলতে হবে। বলে প্রদীপের সামনে ঝাঁপিয়ে পড়লাম ওর বউয়ের উপরে। বাঁচাও, বাঁচাও, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। কে রেবে তুই? তোর নিজে তোর ছেলেকে সাহায্য করতে, তোর বাড়ির কাজের মেয়েকে ধর্ষণ করতে। এখন দেখ কেমন লাগে তোর। এমনভাবে শালিকে ভোগ করেছি যে সহ্য করতে না পেরে মারা গেল।
আমার খিদে মিটল না। কি বউ নিয়ে এসছিস, মরেই গেল। এখন বল তোর কি করব? আমি কি করেছি দাদা, আমাকে ছেড়ে দিন। আচ্ছা, তোকে ছাড়ার আগে তোর ছেলের ব্যবস্থা করি। ইশারে সোলজারকে অ্যাসিড নিয়ে আসতে বললাম। তারপর সে অ্যাসিড প্রদীপের ছেলের সমস্ত দেহে মেখে দিতে লাগলাম। শেষে ওর যৌনাঙ্গ অ্যাসিডে ডুবিয়ে রাখলাম। না জানি এর জন্য কত মেয়ে সর্বনাশ হয়েছে। সোলজার, তোমরা শুরু করো, এখন আমি প্রদীপকে দেখছি। বলার সাথে সাথে প্রত্যেকটা সোলজারের হাতগুলো বিভিন্ন অস্ত্রে পরিবর্তন হতে লাগলো। কারো হাতে দা, কারো হাত AK-47, আবারও কারো হাতে ড্রিল মেশিন। মিনিটের মধ্যেই শালার অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে ফেলে দিল। আচ্ছা প্রদীপ, কিং কি তোর কোনো ক্ষতি করেছিল যে তুই তার বাবাকে ক্রস ফায়ার করলি? আপনি কে আর এসব জানেন কি করে? আমি তৌফিক রে। তৌফিককে চিনতে পেরেছিস? শুধু চেহারা পাল্টিয়েছে, কিন্তু প্রতিশোধের আগুন একই রয়ে গেছে। ভাই, আপনার টাকা লাগলে নিন, তবু আমাকে ছেড়ে দিন। কত কোটি আছে? 100 কোটি, আপনি পুরোই নিন, তবু আমাকে ছেড়ে দিন। টাকা কই আছে? জি, আমার বেডরুমের নিচে, ওখানে সব টাকা রয়েছে। কে সে? শোন, তোকে আমি বাঁচিয়ে কি করব? যা, তোকে একেবারের জন্য মুক্তি দিলাম, আর খুব শীঘ্রই তোর সহযোগীদেরও তোর কাছে পাঠিয়ে দিব। এর শরীরেও একটা কথাই লিখে দিলাম, কিং ইজ ব্যাক। তারপর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ক্রস ফায়ার করে সোলজারদের শ্যারনের আড্ডাখানার সামনে ঝুলিয়ে দিতে বললাম, আর সাথে পুরো বাড়িটাকে উড়িয়ে দিতে বললাম, এবং সব টাকা নিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দিতে বললাম। পরের দিন আমি আর জ্যাক বসে রয়েছি মনিটরের দিকে, যেখানে ব্রেকিং নিউজে দেখাচ্ছে আজকে পুরো শহরে 2টো খুন হয়েছে এবং একই জায়গাতে। গোপন সূত্রে জানা গেছে ফরেনার ড্রোন শেয়ারেনের সাথে ওই দুইজনের নেটওয়ার্ক ছিল এবং তাদের দুজনের শরীরে একটি ক্লু রেখে গিয়েছে, কিং ইজ ব্যাক। তাহলে কি কিং আবারও ফিরে এসেছে? বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। মনিটর দেখে চোখ সরিয়ে বললাম, জ্যাক, তো ব্যবস্থা করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কিছু, আমি আগামীকাল চলে যাব ওখানে। জ্যাক মনিটর আর কিবোর্ডে টাইপিং করতে ব্যস্ত হয়ে গেল। আমিও বের হয়ে পড়লাম আমার মায়াবতীকে দেখতে। কলিং বেল না বাজাতেই দরজা খুলে গেল। সামনে তাকিয়ে দেখলাম হুমায়রা দাঁড়িয়ে আছে, তাই মুচকি এসে বললাম, কি হলো? কলিং বেল না বাজাতে খুলে গেল যে দরজা? আমার মনটা বলে দিয়েছিল আমার রাজকুমার এসে গেছে, তাই তো খুলে গেল। ক্ষুধা পেয়েছে, এখানেই রাখবে আমায়? হ্যাঁ রাখবো, 2 দিন পর মনে পড়লো। আমি হুমায়রাকে কোলে নিয়ে ভেতরে ড্রয়িং রুমে চলে গেলাম। তারপর, বউ আমার রাগে কেন? আমি তো কাজই ছিলাম। ঠিক আছে মানলাম, আচ্ছা বসো, আমি খাবার আনি। হুমায়রা চলে গেল। একটু পর বিরিয়ানি আর কষা মাংস নিয়ে আসলো। তারপর নিজের হাতে খাইয়ে দিল, আমিও তাকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে মায়ের রুমে গেলাম। তিনি বসে আছেন গোমরা মুখ করে। কি হয়েছে আমার শাশুড়ি আম্মুর? কিছু হয়নি। আর আপনি কে? আম্মু রাগ করো না, আমাকে 2 মাস সময় দাও, তারপর একসাথে থাকবো আমরা। সত্যি বলছি তো। জি। আচ্ছা, হুমায়রার রুমে যাও, আজ আর যেতে দিব না। ঠিক আছে, তবে আগামীকাল যাব। বলে বেরিয়ে এলাম। হুমায়রা দেখি সোফায় বসে আছে, তাই ওর কাছে গিয়ে, ম্যাম, আমার তো ঘুম পেয়েছে খুব। তো ঘুমাও, ঘর তো আছে। ঘর তো আছে, কিন্তু কোল বালিশ তো নেই। কে বলেছে নেই? আছে, রুমে গিয়ে দেখুন। আমি মুচকি হেসে কোলে নিয়ে নাকটা টেনে বললাম, আছে, তবে আমার ওটা না, আমার জীবন্ত কোল বালিশ চাই, যে আমাকে ঘুম পাড়িয়ে দিবে। শুধু নিজেরটা ভাবো, আমারটা কে ভাববে? আমি যে 2 দিন ছিলাম। আচ্ছা এখন বাদ দাও, চলো একটা ম্যাচ হয়ে যাক। তারপর লাইটটা অফ করে পরের দিন খুব কষ্টে আর লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে এসেছি, যাতে কেউ আমাকে না দেখতে পায়। একটু পর আমার সেই গোপন রুমে আসলাম, যেখানে জ্যাক ছিল। আমি ঢুকতেই জ্যাক বলে উঠল, বস, আপনার পেছন কালকে 2টো ছেলে ঘোরাঘুরি করছিল এবং আপনার বাড়ি পর্যন্ত গিয়েছিল। জ্যাক এটা বলে, আমি একটা ক্যামেরা বানিয়েছি, যেটা একদম যান্ত্রিক মশার নেয়। এগুলো প্রায় 10,000 রয়েছে, যা সারা দেশের সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। বুঝলাম, তা লোকেশন কই? বগুড়া সদর হাসপাতাল রোড, গোডাউন নং 221। গুড জব জ্যাক, তো সোলজারকে পাঠিয়ে দাও, আমি আসছি। বস, আমি আগে থেকে সব ঠিক করে রেখেছি। যতই হোক, এতদিনের অভিজ্ঞতা, আপনার যা প্রয়োজন সবই জানি।
আমি মুচকি হেসে পকেট থেকে ফোনটা বাইর করে হুমায়রাকে ফোন দিলাম। হুমায়রা, তুমি বাড়িটা পাল্টে ফেলো। এই বাড়ি ছাড়া আর আমাদের বাড়ি নেই? চিন্তা নেই, আমি কিনে নিয়েছি। বাড়ির ঠিকানা বগুড়া সদর 003 কলেজ রোড। ওখানে কেয়ারটেকারের কাছ থেকে চাবিটা বুঝে নেবে, কেমন? তুমি আসবে না? হ্যাঁ, তবে এখন নয়, মিশন শেষ হলে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। হুমায়রা মনটা খারাপ করে ফোনটা কেটে দিল। জ্যাক, নজর রেখো, আমি আসছি। যেহেতু সব কিছু বলতে লিভারবার আর লিজার বিম আগিয়ে ছিল, নির্ধারিত লোকেশনে আসতেই দেখলাম আমার সোলজার আমার অপেক্ষায় রয়েছে। সব কাভার করেছো? ওকে চলো, আমাকে দেখিয়ে দাও। সোলজার পথ দেখিয়ে একটা রুমে নিয়ে গেল, যেখানে 10 জনের মতো রয়েছে, সবারই হাত পা বাঁধা। ওদের সামনে বসতেই দুজন নিজেদের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করতে লাগলো। বিষয়টা আমার চোখ এড়ায়নি। তোদের মধ্যে আগামীকাল কে আমাকে ফলো করেছিল? জানি না ভাই, আমাদের ছেড়ে দিন। বাচ্চা, এত তারা কিসের? আজ একটু লুডো খেলবো। তা বল, তোরা দুজন আমার পেছনে কার অনুমতিতে গিয়েছিলি?